কোলাহল তো বারণ হলো, এবার কথা। ট্যাগর সোসাইটি ঢাকা, যেটা বিশ্বের আরও 12টা ট্যাগর সোসাইটির মতো একটা প্রতিষ্ঠান। আমরা তো মে মাসে এই বছর ফর্মালি এটাকে লঞ্চ করি। তো আমাদের উদ্দেশ্য ছিল একটা বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা এই বছর, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, কিন্তু আমরা আজকের যে অনুষ্ঠানটা সেটা বলতে পারেন যে আমাদের প্রথম একটা ফর্মাল অনুষ্ঠান। ট্যাগর সোসাইটি কিন্তু গানের একটা প্ল্যাটফর্ম নয়। সাহিত্য, রবীন্দ্রনাথের বিভিন্ন রকম যে দর্শন, সেগুলোর আমরা রিসার্চের একটা বিষয় থাকবে। ইন্টারন্যাশনাল যে কোলাবোরেশনটা, সংযোগটা, বিভিন্ন দেশে যে ব্রাঞ্চগুলো আছে, চ্যাপ্টারগুলো আছে, সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা, এবং সেই উদ্যোগেই আমরা উদ্দেশ্যে আমরা আজকের অনুষ্ঠানটা করি। আমায় নিয়ে মেলেছো এই মেলা। উনি আমাদের গুরু, আমরা ওনার শিষ্য। তো সেই সূত্রে একটা সোসাইটি যখন হলো, তখন আমি এই সোসাইটির জন্য, যেটা নাকি আমার গুরুর উদ্দেশ্যে বা উৎসর্গ করে যেই সোসাইটিটা হয়েছে, সেই সোসাইটির জন্য যা যা করণীয় আমি যতটুকু করতে পারি, আমি করতে চেয়েছি, সেই জন্য ওনাদের সাথে আমি যোগ দিয়েছি। এই সময়ে এই অনুষ্ঠানগুলো আমাদের কি বলবো, আমাদের মনটাকে অন্যরকম একটা আনন্দে ভরিয়ে তোলে। আমরা যেন নিঃশ্বাস নিতে পারি। আমাদের নিঃশ্বাসটা আটকে ছিল, আজকে এসে আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম এই রবীন্দ্রনাথের মধ্যে থেকে। আমরা মনে করি যে রবীন্দ্রনাথের দর্শন, তার যে সৃজন কর্ম, এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা দায়িত্ব রয়েছে। একেবারেই এটা একটা ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত একটা সোসাইটি, ট্যাগর সোসাইটি ঢাকা, বাংলাদেশে আমরা এটা শুরু করলাম। আশা করি যারা রবীন্দ্রপ্রেমী, যারা রবীন্দ্রনাথের ভাবশিষ্য, তারা এই সংগঠনের মধ্য দিয়ে তাদের চিন্তা, চেতনা এবং রবীন্দ্র চর্চাটাকে বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবে। নৈবেদ্যকে আমি আমার অন্যান্য বইয়ের মতো দেখি না। লোকে যদি বলে কিছুই বুঝিতে পারিতেছি না, বা বলে ভালো হয় নাই, তবে তাহাতে আমার হৃদয় স্পর্শ করে না। নৈবেদ্য যাহাকে দিয়েছি, তিনি যদি উহাকে সমর্থন করেন, সার্থক করেন, তবে করিবেন। লন্ডনে গেলেন যখন উনি, ওনার ছেলে রথিনকে নিয়ে, ছেলের বউ, উনি গেলেন, হাতে ওনার পাণ্ডুলিপি একটি ব্যাগে। এটা উনি হারিয়ে ফেলেছেন। ঘরে গিয়ে দেখেন যে নাই। রথিনকে বললেন, ভাবেন লোকটি কত মডার্ন একটা লোক রবীন্দ্রনাথ। সে রথিনকে বললো, তুমি যাও শেয়ারিং ক্রস স্টেশনে যাও, ইউ মাস্ট ফাইন্ড এই লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশন। লস্ট অ্যান্ড ফাউন্ড সেকশনে গিয়ে উনি অ্যাটাচি কেসটা পেলেন। এই রবীন্দ্রনাথের এই অ্যাটাচি কেসে ছিল ওনার পাণ্ডুলিপি। ওটা না হলে গীতাঞ্জলির সৃষ্টি হতো না। এগুলি টার্নিং পয়েন্ট, এগুলো আমাদের ইতিহাসে জানতে হবে। রাজার পথে লোক ছুটেছে, বেচা কেনার হাঁক উঠেছে। রবীন্দ্রনাথের ভক্ত কে নয়? ওনার ছোট গল্প হোক, ওনার গান হোক, প্রতিদিন একবার করে কোনো না কোনো গান বা কবিতা বা কোনো না কোনো ছোট গল্প রবীন্দ্রনাথের পড়া উচিত। কারণ ওনার জীবন দর্শন এমন যে প্রতিটি মুহূর্ত তৃপ্ত কিনা জীবনে, প্রতিটি ঘটনা আমি মুগ্ধতা নিয়ে ব্যস্ত কিনা, এই বোধটুকু ওনার দর্শনের সাথে মিলে যায় পাঠকের। সো আমিও একজন ভক্ত রবীন্দ্রনাথের। 100 বছর আমরা গীতাঞ্জলি করতেছি, আর সামনে যা যাবে না এটা বলা মুশকিল। আমার তো মনে হয় অনেক বছর, আরও অনেক বছর টিকে থাকবে রবীন্দ্রনাথ আমাদের মাঝে। A collection of religious poems was the one of his works that especially arrested the attention of the selected critics. গীতাঞ্জলির যে গল্পটা, মানে মেকিং অফ গীতাঞ্জলি হয়ে ওঠা এবং নোবেল প্রাপ্তির পর বাংলায় এবং পৃথিবীব্যাপী ইউরোপে
যে প্রতিক্রিয়া, সেটা নিয়ে আমাদের আজকের আয়োজনটা ছিল। আমরা মোটামুটি রবীন্দ্রনাথের এই গীতাঞ্জলি হয়ে ওঠার গল্পটা এবং নোবেল প্রাপ্তির গল্পটা সবার সামনে উপস্থাপন করলাম।